সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অধ্যায় 4 সংগঠিতকরণ এই অধ্যায়টির পঞ্চম অংশ আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সংগঠনের নীতিমালা বা মূলনীতি। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আছি তোমাদের সঙ্গে। সংগঠনের মূলনীতি বা নীতিমালা, প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন। নীতি হলো কোনো কাজ সম্পাদনের সাধারণ নির্দেশিকা, গাইডেন্স ফর অ্যাকশন। অর্থাৎ কোনো কাজ সম্পাদন করার জন্য সাধারণ যে নির্দেশিকা থাকে সেটি হচ্ছে নীতি। দীর্ঘদিনের কার্য প্রচেষ্টার মধ্য দিয়ে সকল ক্ষেত্রেই এমন কিছু নিয়ম নীতি গড়ে ওঠে বা দিক নির্দেশনা গড়ে ওঠে বা গৃহীত হয় যা সঠিকভাবে অনুসরণ করা হলে ওই কাজ সুচারুরূপে সম্পাদন করা যায়। এ ধরনের নিয়ম বা দিক নির্দেশনাকেই নীতি বলা হয়। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু কার্যক্রম পরিচালিত হয় দীর্ঘদিন। সেই প্রতিষ্ঠানে দীর্ঘদিন সেই কার্যক্রমগুলো প্রত্যক্ষ করার মাধ্যমে প্রত্যক্ষ করে দেখা যায় যে সেই কাজগুলো করার ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করলে, কিছু দিক নির্দেশনা অনুসরণ করলে সেই কাজগুলো সুন্দরভাবে করা যায়। সেই নিয়ম এবং দিক নির্দেশনাগুলোকে তখন গ্রহণ করা হয় যে এই দিক নির্দেশনাগুলো অনুসরণ করেই এই কাজগুলো করা হবে। যখন সেই নিয়ম এবং দিক নির্দেশনাগুলোকে গ্রহণ করা হয়, তখন সেগুলোকে আমরা বলছি নীতি। কার্যকর সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে এমন কিছু নীতি বা নীতিমালা অনুসরণ করা হয়, তা আমরা এখন আলোচনা করব। এক হচ্ছে লক্ষ্যের নীতি, প্রিন্সিপাল অফ গোলস। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন তার লক্ষ্যের উপর নির্ভর করে তার সকল কার্যক্রম পরিচালনা করে, তার সংগঠনের সকল কিছু নির্ধারিত হয় তার লক্ষ্যের উপর নির্ভর করে, তখন সেটিকে আমরা বলছি সংগঠনের লক্ষ্যের নীতি। অর্থাৎ একটি সংগঠন ধরা যাক সমাজ উন্নয়ন করার জন্য একটি সংগঠন বা একটি ক্লাব প্রতিষ্ঠা করা হলো, আবার একটি বাণিজ্যিক সংগঠন প্রতিষ্ঠা করা হলো, মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে দুটি সংগঠন কিন্তু দুই ধরনের। একটির উদ্দেশ্য হচ্ছে সমাজ উন্নয়ন আর একটির উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে দুটির সংগঠন কাঠামো কিন্তু এক হবে না এবং সংগঠনের সকল কার্যক্রমও কিন্তু এক হবে না। তাহলে লক্ষ্যের উপর নির্ভর করে কিন্তু সেটি আলাদা হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে সংগঠনের লক্ষ্যের নীতি। দক্ষতার নীতি, প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে কর্মশক্তি থাকে, একটি প্রতিষ্ঠানের উপায় উপকরণকে, রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে এই কর্মশক্তি যখন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কাজ করে, তখন সেটিকে আমরা বলি দক্ষতার নীতি। এই দক্ষতার নীতি অনুসরণ যদি করা না হয় তাহলে কিন্তু একটি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠানের লক্ষ্য কিন্তু অর্জিত হওয়া কঠিন হয়ে যায়। কেননা একটি প্রতিষ্ঠানের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভাজন করতে হয়, কাজ ভাগ করে বন্টন করে দেয়া হয়, নির্ধারণ করে দেয়া হয়, দায়িত্বগুলো বন্টন করে দেয়া হয়। একজন কর্মীর যে বিষয়ে দক্ষতা নেই তাকে যদি সে ধরনের একটি কাজ দিয়ে রাখা হয় তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের লক্ষ্য কিন্তু কখনোই অর্জিত হবে না। কেননা যে কর্মী যে কাজে দক্ষ তাকে সেই কাজেই নিযুক্ত করতে হবে। তাহলে এই বিষয়টিকে আমরা বলছি সংগঠনের দক্ষতার নীতি। 3 হচ্ছে কাম্য পরিসর নির্ণয়ের নীতি, প্রিন্সিপাল অফ ডিটারমাইনিং অপটিমাম স্পান অফ সুপারভিশন।
কাম্য পরিসর বিষয়টি কি? একজন ব্যবস্থাপকের অধীনে কতজন সহকারী ব্যবস্থাপক সরাসরি তত্ত্বাবধানে কাজ করবে সেটি নির্ণয়ের যে নীতি, সেটিকে আমরা বলছি কাম্য পরিসর নির্ণয়ের নীতি। অর্থাৎ একজন নির্বাহীর অধীনে কতজন কর্মী কাজ করবে সরাসরি তত্ত্বাবধানে সেটি নির্ধারণ করে নিতে হবে। সেটি যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু সেটি কাম্য পরিসর হবে না, সেটি কিন্তু তখন অতিরিক্ত হয়ে যাবে, বার্ডেন হয়ে যাবে। কার জন্য? নির্বাহীর জন্য। কারণ একজন নির্বাহী যদি 5 জন কর্মীকে সরাসরি তত্ত্বাবধান করতে পারেন, সেটি যদি তার পরিধি সর্বোচ্চ তার ইয়ার মধ্যে হয়, তত্ত্বাবধানের যে পরিসর হয় সেটি যদি তার জন্যে অপটিমাম হয়, সর্বোচ্চ হয়, তাহলে তার বেশি যদি তাকে দেওয়া হয় তাহলে কিন্তু সে ফেল করবে, ব্যর্থ হবে, সরাসরি তত্ত্বাবধান করতে পারবে না, হিমশিম খাবে। তাহলে একজন নির্বাহী তার অধীনে সরাসরি তত্ত্বাবধানে কতজন কর্মী কাজ করবে সেটি নির্ধারণ করে নেওয়ার যে নীতি, সেটিকে আমরা বলছি কাম্য পরিসর নির্ণয়ের নীতি। আচ্ছা, এরপরে আসি জোড়াময় শিকলের নীতি, প্রিন্সিপাল অফ স্কেলার চেইন। জোড়াময় শিকলের নীতি হচ্ছে একটি সংগঠনের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বিভাগ, প্রত্যেক উপবিভাগ, প্রত্যেক ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগের মধ্যে সকল দায়িত্ব কর্তৃত্ব বন্টন করে পরস্পরকে সংযুক্ত করে দেওয়ার যে নীতিটি, সেটি হচ্ছে জোড়াময় শিকলের নীতি। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মধ্যে ব্যক্তি, বিভাগ, উপবিভাগের মধ্যে যে সম্পর্ক থাকবে, যে কাজগুলো থাকবে, সেই কাজগুলো বন্টন করে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি করে দেয়া এবং তাদেরকে সংযুক্ত করে দেয়া, এই যে নীতি, সেটি হচ্ছে জোড়াময় শিকলের নীতি। এই জোড়াময় শিকলের নীতির মাধ্যমে একটি সংগঠনের কর্তৃত্ব প্রবাহ সম্পর্কে ধারণা পাওয়া যায়। 5 হচ্ছে দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি, প্রিন্সিপাল অফ ডিফাইনিং স্পেসিফিক রেসপন্সিবিলিটি। দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। দায়িত্ব হচ্ছে কোনো কাজ করার দায়, দায়িত্ব হচ্ছে কোনো কর্তব্য পালনের দায়। অর্থাৎ এই কাজটি আমাকে করতে হবে, এটাই হচ্ছে দায়িত্ব। এই কর্তব্যটি আমাকে পালন করতে হবে, এটাই হচ্ছে দায়িত্ব। তাহলে দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি বলতে প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারীর একটি প্রতিষ্ঠানে অবশ্যই দায়িত্ব নির্ধারণ করে দিতে হবে। কেননা দায়িত্ব নির্ধারিত না থাকলে কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়। কারো যদি নির্দিষ্ট দায়িত্ব থাকে, তাকে সেই দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। কারো নির্দিষ্ট দায়িত্ব না থাকলে তার কিন্তু জবাবদিহি করার প্রয়োজন পড়বে না। তাতে করে সংগঠনের সকল কার্যক্রম যদি কারো দায়িত্বের মধ্যেই না পড়ে, তাহলে কারোরই জবাবদিহি থাকবে না এবং কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অতএব দায়িত্ব নির্দিষ্ট করতে হবে, নির্ধারণ করে দিতে হবে এবং সে অনুযায়ী জবাবদিহি করারও ব্যবস্থা নিতে হবে। 6 হচ্ছে আদেশের ঐক্যনীতি, প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড। আদেশের ঐক্য অর্থাৎ একজন কর্মী আদেশ পাবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে, বা একজন নির্বাহীর কাছ থেকে একজন কর্মী আদেশ পাবে। একজন কর্মীর আদেশদাতা একজন নির্বাহী হবেন বা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন। এটাই হচ্ছে আদেশের ঐক্যনীতি। তাহলে যেখানে দ্বৈত অধীনতার ব্যাপারটি যেন না আসে, দ্বৈত অধীনতা অর্থাৎ একজন কর্মী যদি 2 জন বসের কাছ থেকে অর্ডার পায়, আদেশ পায়,
তাহলে কিন্তু তাদের দুইজনের আদেশ দুই রকম হলে কিন্তু সেই কর্মী আর সুন্দরভাবে আর কোনো কাজ সম্পন্ন করতে পারবে না। এই জন্য দ্বৈত অধীনতা যেন না হয়, আদেশের যেন ঐক্য থাকে, অর্থাৎ একজন কর্মী যেন একজন ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ পায়, একজন কর্মীর আদেশদাতা যেন একজনই হয়। এই যে নীতিটি, এটাকে আমরা বলছি আদেশের ঐক্য নীতি, ইউনিটি অফ কমান্ড। সারল্য ও সুস্পষ্টতার নীতি, প্রিন্সিপাল অফ সিম্পলিসিটি অ্যান্ড ক্ল্যারিটি। সারল্য সুস্পষ্টতা বলতে বোঝানো হচ্ছে এখানে একটি প্রতিষ্ঠানের কাঠামো চিত্র, একটি সংগঠনের যে কাঠামো, একটি সংগঠনের কাঠামো চিত্র দেখে যেন খুব সহজেই যে কেউ অনুমান করে নিতে পারে, যে কেউ বুঝে নিতে পারে যে এই প্রতিষ্ঠানটির প্রত্যেক ব্যক্তি, বিভাগ, উপবিভাগের মধ্যে যে সম্পর্ক সেটি যেন বোঝা যায়। কে কার অধীনে কাজ করছে, কে কার কাছ থেকে অর্ডার পাচ্ছে, আদেশ পাচ্ছে, কে কার কাছে জবাবদিহিতা করছে, কে কার কাছে রিপোর্ট করছে কাজের জন্য। এই যে ব্যাপারগুলো, সেগুলো যেন একটি সংগঠনের কাঠামো চিত্র দেখে খুব সহজেই কেউ বুঝে নিতে পারে, এবং সংগঠনের কর্মকর্তা এবং কর্মচারীরাও যেন, নির্বাহীরাও যেন খুব সহজে বুঝে নিতে পারে যে সংগঠনের মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের যে সম্পর্কের যে ব্যাপারটি কেমন হবে, সেটি যেন প্রত্যেকে বুঝে নিতে পারে। কার দায়িত্ব কতটুকু হবে সেটাও যেন তারা বুঝে নিতে পারে খুব সহজে। এটাকেই আমরা বলছি সংগঠনের সারল্য ও সুস্পষ্টতার নীতি। 8 হচ্ছে বিশেষায়নের নীতি, প্রিন্সিপাল অফ স্পেশালাইজেশন। বিশেষায়নের নীতি বলতে বোঝানো হচ্ছে একটি সংগঠনের একজন কর্মী যেন কোনো বিশেষ কাজের কোনো বিশেষ কাজে দক্ষ হয়ে ওঠার সুযোগ পায়, সেটাকে বলা হচ্ছে সংগঠনের বিশেষায়নের নীতি। অর্থাৎ একজন কর্মীকে যদি একটি নির্দিষ্ট কাজ দেওয়া হয়, একই কাজ দেওয়া হয়, সে বারবার সেই কাজটি করার প্রেক্ষিতে তার মধ্যে ওই কাজের ক্ষেত্রে একটি দক্ষতার সৃষ্টি হবে, বিশেষ দক্ষতার সৃষ্টি হবে। ওই কাজটি বারবার করার কারণে তার চেয়ে ভালোভাবে আর অন্য কেউ ওই কাজটি করতে পারবে না, এবং খুব দ্রুত সে সুন্দরভাবে কাজটি করতে পারবে। এই বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জনের জন্য কর্মীদেরকে সুযোগ দেওয়ার যে নীতি, সেটাকে বলা হচ্ছে বিশেষায়নের নীতি, প্রিন্সিপাল অফ স্পেশালাইজেশন। তাহলে এই ছিল সংগঠনের 8টি মূলনীতি বা নীতিমালা। তোমরা বাসায় আরেকটু দেখে নিবে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।